ওই ছেলেটার মতো মনের খুশিতে কোনোদিন তুমি নাচতে পারবে, তাই তুমি হিংসায় জ্বলে মরছিলে। হ্যাঁ, তোমাকে আমরা চিনি বই কি, নিশ্চয়ই চিনি। ভূতে বা সরু গলায় খলকল করে হেসে উঠল। তার হাসিটা 20 গুণ জোরে চারিদিকে ঘম ঘম করতে লাগলো। পা দুটো জড়ো করে সেই পাথরের ফলকের সরু কানার উপরে ভূতটা এবার মাথা সোজা করে দাঁড়িয়ে উঠল এবং তারপরই সেখান থেকে একটা ডিগবাজি খেয়ে একেবারে গ্র্যাভিয়েলের পায়ের কাছে এসে টান টান হয়ে দাঁড়ালো। একটু দূরে দাঁড়াবার চেষ্টা করে গ্র্যাভিয়েল বলল, আমার এবার চলে গেলেই ভালো হয় হুজুর, আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। ভূত বলল, বলো কি হে, বিদায় নেবে? ওহে, শুনছো তোমরা, গ্র্যাভিয়েল গ্র্যাব এক্ষুনি বিদায় নিতে চাইছে। ভূতটা যখন হাসছে, গ্র্যাভিয়েল তখন লক্ষ্য করল যে গির্জার জানালাগুলো উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে এবং সমস্ত গির্জা বাড়িটাই মনে হচ্ছে যেন আলোয় ঝলমল করে উঠেছে। কিন্তু হঠাৎ সেই উজ্জ্বল আলোটা কোথায় যেন মিলিয়ে গেল। তার বদলে অর্গানের গুরু গম্ভীর সুরে আকাশ বাতাস ভরে উঠল। ভূতের দল এতক্ষণ কোথায় ছিল কে জানে। গ্র্যাভিয়েলের সামনে যে ভূতটা দাঁড়িয়ে আছে, ঠিক তার মতোই দেখতে একদল ভূত গির্জা চত্বরে এসে হাজির হয়ে কবরের পাথরগুলোর উপর দিয়ে লাফিয়ে পার হয়ে খেলা করতে লাগলো। সব থেকে উঁচু যে পাথরটা, তার উপর দিয়ে সবাই ওরা একে একে অদ্ভুত কৌশলে লাফ দিয়ে পার হতে লাগলো। 1 নম্বরের ভূতটাকে দেখা গেল এই ব্যাপারে সে একেবারে ওস্তাদ। তার মতো দক্ষতা আর কারো মধ্যেই দেখা গেল না। ভীষণ ভয় পেয়ে গেল গ্র্যাভিয়েল লক্ষ্য করল অন্য ভূতগুলো যেন অত্যন্ত সাধারণ কবরের পাথরের লাফ দিয়ে ডিঙিয়ে সন্তুষ্ট থাকছে, কিন্তু 1 নম্বরের ভূতটা তখন অনায়াসে দক্ষতায় লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে পুরো একটা পারিবারিক সমাধি এবং তার লোহার রেলিং। এইভাবে লাফ দেওয়াটা যেন তার কাছে কোনো ব্যাপারই নয়। অবশেষে এই লাফালাফির খেলাটা এক চরম উত্তেজনাকর অবস্থায় এসে পৌঁছালো। এদিকে অর্গানের সুরটাও এখন দ্রুতলয়ে বেজে চলেছে। তার সঙ্গে তাল রেখে ভূতরাও লাফালাফি করে চলেছে। আর সে লাফের ভঙ্গি বা কত রকম! কখনো তারা ঘুরপাক খাচ্ছে, কখনো মাটিতে ডিগবাজি খাচ্ছে, আবার কখনো বা ফুটবলের মতোই পাথরের উপর তারা লাফ দিয়ে নাচছে। চারিদিকের এই দ্রুতলয়ের ব্যাপার এগুলো গ্র্যাভিয়েলের মাথা যেন ঘুরিয়ে দিল। পা দুটো তার টলতে লাগলো। আচ্ছন্নের মতো সে দেখতে লাগলো ভূতগুলো তার চোখের সামনে দিয়ে যেন উড়ে চলেছে। এই ব্যাপার যখন চলছে, তখন হঠাৎ সেই ভূতের রাজা গ্র্যাভিয়েলের কাছে এসে তার জামার কলার ধরে টেনে তাকে মাটিতে বসালো এবং নিজেও তার পাশে বসে পড়ল। আচমকা টানে হাঁসফাঁস করে উঠল গ্র্যাভিয়েল, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতেই সে দেখতে পেল একটা বিশাল গুহার মধ্যে এসে পড়েছে এবং চারিদিকে ঠিক ঠিক করছে এক গাদা বিচ্ছিরি দেখতে গোমড়ামুখো ভূত। আর গুহার মাঝখানে একটা উঁচু জায়গায় বসে আছে গির্জা চত্বরে দেখা সেই ভূতের রাজা। তার পাশে চলৎশক্তিহীন হয়ে দাঁড়িয়ে রয়েছে সে নিজে। ভূতের রাজা হেঁকে বলল, আজকের রাতটা বড্ড ঠান্ডা হে, বড্ডই ঠান্ডা। শরীর গরম করার মতো কিছু আনো দেখি। হাসি হাসি মুখ করে একদল ভূত ব্যস্ত এবং সমস্ত হুকুম তামিল করবার জন্য ছুটে বেরিয়ে গেল। গ্র্যাভিয়েলের মনে হলো ওরা নিশ্চয়ই ওই ভূতের রাজার সভাসদবর্গ। কিন্তু তখনই আবার ওরা ফিরে এলো। ওদের একজনের হাতে রয়েছে একটা মদের গ্লাস ভর্তি তরল আগুন। গ্লাসটা সে রাজার দিকে বাড়িয়ে দিল। গ্র্যাভিয়েল সবিস্ময়ে লক্ষ্য করল যে ভূতের রাজার গাল দুটো এবং গলার ভিতরে সমস্তটা কাঁচের মতোই স্বচ্ছ। রাজা একবার উঠে বলল, আহা! তারপর সেই তরল আগুনের সবটাই গলার মধ্যে ঢেলে দিয়ে বলল, ওহে, এটুকু শুধু তো একজনের জন্যই হবে। আরে মিস্টার গ্র্যাবের জন্য আরেক গ্লাস নিয়ে এসো। বেচারি গ্র্যাভিয়েল গ্র্যাব আপত্তি জানিয়ে বারবারই বলতে লাগলো সে রাতে শরীর গরম করার মতো কোনো কিছু পান করা তার অভ্যাস নাই।
কিন্তু সমস্ত আপত্তি তার বৃথা হলো। একটা ভূত এসে তাকে চেপে ধরল এবং আর একটা ভূত তার গলায় সেই তরল আগুন ঢেলে দিল। দমকা কাশির ধমকে গ্র্যাভিলের দম বন্ধ হবার জোগাড় হলো। ভূতের দল খিলখিল করে একবার হেসে উঠল। সেই জ্বলন্ত পানীয় গলায় যেতেই কাশির চোটে গ্র্যাবের চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ে, আর বেচারা ক্রমাগত কাশতে থাকে ও মুছতে থাকে। ভূতের রাজা এবার আর এক কাণ্ড করে বসল। গ্র্যাবেলের চোখের মধ্যে টুপি দিয়ে একটা বিরাট খোঁচা মেরে বলল, হ্যাঁ, এই লোকটাকে এবার মানুষের দুঃখ কষ্টের কয়েকটা ছবি দেখিয়ে দাও তো তোমরা। ছবিগুলো আমাদের মায়াপেজখানাতেই আছে, যাও নিয়ে এসো। ভূতের রাজার মুখে কথা শেষ হতে না হতেই সমস্ত গুহাটা এক কুয়াশায় ঢেকে গেল। গুহার কোন কানাচ সমস্তই ঢেকে গেল। কিন্তু একটু পরেই আবার সবাই যখন পরিষ্কার হয়ে গেল, তখন গ্র্যাভিয়েল দেখল তার থেকে বেশ অনেকটা দূরেই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আসবাব, বিরল একটা ছোট ঘর। সেই ঘরের মধ্যে অগ্নিকুণ্ডে জ্বলছে আগুন এবং সেই আগুনের চারপাশে দল বেঁধে এসে দাঁড়িয়েছে শিশুরা। শিশুদের মা একটা চেয়ারে বসে আছেন। দু একটি শিশু মায়ের চেয়ারের চারপাশে ঘুরে ঘুরে মহানন্দে নাচছে। মা মাঝে মাঝে জানালার কাছে উঠে যাচ্ছেন, পর্দা সরিয়ে কি যেন দেখছেন। একপাশে একটি টেবিল সাজানো হয়েছে অনাড়ম্বর কিছু খাদ্য সামগ্রী, আর একদিকে আগুনের পাশে রাখা হয়েছে একটা হাতলওয়ালা চেয়ার। এমন সময় দরজায় টোকা পড়ল। মা উঠে গিয়ে দরজা খুলতেই ছেলেমেয়েরাও মাকে চারপাশ থেকে ঘিরে আনন্দে হাততালি দিয়ে উঠল। হ্যাঁ, ওদের বাবা এসে গেছেন। বাবার সর্বাঙ্গ ভিজে গেছে, তিনি ক্লান্ত বটে। ওভারকোট, টুপি, লাঠি, দস্তানা ইত্যাদি কিছুই তিনি আর খুলে রাখবার সময় পেলেন না। সেগুলো হাতে নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে পরম উৎসাহে তিনি ওদের সাথে খেলতে শুরু করে দিলেন। খেলা শেষ হলে তিনি আগুনের পাশে এসে দাঁড়ালেন। ছেলেমেয়েরা হাঁটু ধরে কোলে উঠতে লাগলো। মা এসে স্বামীর পাশে বসলেন। সমস্ত দৃশ্যর মধ্যে ফুটে উঠল একটি পরিবারের মুখ আর তার শান্তির ছবি। দৃশ্য বদল হলো, কিন্তু অতি ধীরে ধীরে এবং অত্যন্ত নিঃশব্দ সঞ্চারে এবার ফুটে উঠল একটি ছবি। তাতে দেখা গেল ছোট্ট একটি শোভার ঘর। মৃত্যুশয্যায় শুয়ে আছে পরিবারের সবার ছোট এবং সব থেকে সুন্দর শিশুটি। তার গোলাপ রাঙা গাল দুটি ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটিও তার নিষ্প্রভ। মৃত্যু সম্পর্কে গ্র্যাভিয়েলের কোনো রকম কৌতূহল ছিল কিনা সে নিজেই জানত না, কিন্তু এখন দেখা গেল একান্ত কৌতূহল নিয়েই এই মৃত্যু দৃশ্য সে দেখছে। শিশুটি মারা গেল। শিশুর ভাই বোনেরা সেই ছোট্ট খাটের চারিপাশে এসে ঘিরে দাঁড়ালো। একজন তার ছোট্ট হাতখানি ধরে টানল, কিন্তু সেই হাত এখন মৃত্যু শীতল ও কঠিন হয়ে উঠেছে। সেই হাত স্পর্শ করে সবাই করে চমকে উঠল এবং ভীতুবহুল দৃষ্টিতে মৃত ভাইয়ের দিকে তাকিয়ে দেখতে লাগলো। মৃত হলেও মনে হলো সুন্দর ওই শিশুটি যেন ঘুমোচ্ছে। তার ভাই বোনেরা কিন্তু ভাবছে ওদের এই ভাই নিশ্চয়ই দেবদূত, এবং যে স্বর্গ থেকে ওদের আশীর্বাদ করছে সেই স্বর্গ থেকে অবশ্যই এক উজ্জ্বল আনন্দময় স্থান। কুয়াশার মেঘ আবার ঘনিয়ে এলো। ছবিটা মুছে গিয়ে ফুটে উঠল অন্য এক ছবি। বৃদ্ধ বাবা মা খুবই অথর্ব ও অসহায় হয়ে পড়েছেন। পরিবারের মধ্যে যারা ছিল তাদের সংখ্যাও কমে এসে অর্ধেক হয়ে গেছে, কিন্তু তবু যারা আছে তারা খুব সুখী ও হৃষ্টচিত্ত। আগুনের ধারে বসে বৃদ্ধ ও বৃদ্ধার মুখ থেকে পুরনো দিনের গল্প শুনতে শুনতে এবং নিজেদের গল্প বলতে বলতে ওদের চোখ মুখ আনন্দ ও তৃপ্তিতে উল্লাসিত হয়ে উঠছে। একদিন ওদের বাবা মারা গেলেন। জরা এসে অতি ধীরে ধীরেই তাকে মৃত্যু শান্তিময় কোলের মধ্যে টেনে নিল।
কিছুদিনের মধ্যে বৃদ্ধের জীবনের সুখ দুঃখের চিরসঙ্গিনী তার স্ত্রীও তাকে অনুসরণ করে সমাধির পাশে এসে বিশ্রাম নিলেন। পরিবারের মধ্যে যারা জীবিত রইল তারা তাদের সমাধির পাশে এসে নতজানু হয়ে বসে আর চোখের জলে মাটির ঘাস ভিজিয়ে দিয়ে বিষণ্ণ হৃদয়ে শোক করতে করতে আবার তারা চলে গেল। কিন্তু তারা কেউ উচ্চকণ্ঠে চিৎকার করে কাঁদল না, আর্তনাদও করল না, কেননা তারা জানে যে মৃতের সঙ্গে একদিন তাদের দেখা হবেই। কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে আবার তারা ফিরে গেল। তাদের হৃদয়ে সেই পরিপূর্ণতা আর আনন্দ আবার ফিরে এলো। এই ছবির ওপর আবার কুয়াশার মেঘ ঘনিয়ে এলো। গ্র্যাভেলের চোখের সামনে যে ছবিটা ঠেকে গেল, প্রশান্ত বড় মুখ করা গ্র্যাভেলের দিকে ঘুরিয়ে ভূতের রাজা এবার বলল, কি হে বাপু, দেখে শুনে কি মনে হচ্ছে? দৃশ্যপট যে বেশ সুন্দর এবং এসব দেখে শুনে সে কিছুটা লজ্জা পেয়েছে। একথা বিড়বিড় করে কোনো মতে প্রকাশ করতে না করতেই গ্র্যাভিয়েল দেখল ভূতের রাজা আবার তার দিকে কটমট করে তাকিয়ে আছে। কি যন্ত্রণা! তিক্ত স্বরে ভূতের রাজা বলল, তুমি একটা পতিত লোক। আরো তীব্র ভাষায় ভূতের রাজা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠস্বর আটকে গেল। শুধু তার মুখ দিয়ে বেরোলো একটাই শব্দ, তুমি। কথাটা বলেই লিকলিকে সরু একটা পা মাথার উপর তুলে এবং লক্ষ্য স্থির করে নিয়ে ধাঁই করে সে একটা লাথি কষিয়ে দিল গ্র্যাভিয়েল ক্যাবের পেটে। অন্যান্য ভূতগুলো এতক্ষণ যেন অপেক্ষা করছিল। রাজার দেখা দেখি তারাও এবারে বেচারা গ্র্যাভিয়েলকে ঘিরে ফেলে নির্দয়ভাবে লাথি মারতে শুরু করল। পৃথিবীর সব দেশেরই প্রচলিত নিয়ম এক, অর্থাৎ রাজা যাকে পদাঘাত করেন প্রজারা সবাই তাকে পদাঘাত করে, আবার রাজা যাকে আলিঙ্গন করেন প্রজারাও তাকে আলিঙ্গন করে। এখানেও সেই নিয়ম চলতে লাগলো। ভূতের রাজা এবার বলল, ওকে তোমরা আরো কিছু ছবি দেখাও। রাজার কথা শেষ হতে না হতেই কুয়াশার মেঘটা আবার সরে গেল। সামনে ফুটে উঠল সেই সুন্দর একটা নিসর্গ দৃশ্য। দৃশ্যটা পুরনো এই গির্জা শহরের মাত্রই 8 মাইল দূরের এবং দিনের বেলা এক প্রাকৃতিক শোভার দৃশ্য। মেঘমুক্ত নির্মল আকাশে সূর্য কিরণ দিয়ে চলেছে। নিচের পৃথিবীতে খাল, বিল, নদী, নালা সবই সে কিরণপাতে ঝিলমিল করছে। গাছপালা, তৃণলতা সমস্তই সবুজ শ্যামল হয়ে উঠেছে, আর চতুর্দিকে বসেছে অজস্র ফুলের মেলা। প্রকৃতির বুকে বয়ে চলেছে এক অনাবিল আনন্দ স্রোত। জলের বুকে জেগে উঠেছে ছোট্ট ছোট্ট ঢের মিষ্টি ছলাৎ ছলাৎ শব্দ। মৃদু হাওয়া লেগে গাছের পাতায় উঠেছে ঝিরি ঝিরি ধ্বনি, আর ডালে ডালে পাখিরা গান গাইছে। এই সুন্দর প্রভাতকে স্বাগত জানিয়ে উঁচু ডালে ঈশ্বরের বন্দনা গান গেয়ে চলেছে একটি লার্ক পাখি। হ্যাঁ, এখন প্রভাতকাল, বসন্ত সেই উজ্জ্বল ও মনোরম প্রভাতকাল। বসন্তের জাদুময় পানস্পর্শে জেগে উঠেছে বনের সব থেকে ছোট্ট পাতাটিও, জেগে উঠেছে সবচেয়ে ক্ষুদ্র তৃণটিও। পিঁপড়ের দল শাড়ি দিয়ে বেরিয়ে পড়েছে দিনের বেলায় খাদ্য অন্বেষণে, আর প্রজাপতিরা ডানা মেলে উড়ে উড়ে প্রভাত সূর্যের কিরণ যেন সর্বাঙ্গে মেখে নিচ্ছে। স্বচ্ছ ডানাওয়ালা অসংখ্য পতঙ্গরাও আনন্দে উৎসবে মেতে উঠেছে। ক্ষণস্থায়ী জীবনটাকে তারাও যেন প্রাণ ভরে উপভোগ করে নিচ্ছে, আর অক্লান্তভাবে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। এই সুন্দর দৃশ্য দেখে মানুষের মনে বুঝি উদাত্ত হয়ে উঠেছে। বর্ণাঢ্য ও উজ্জ্বল এই শোভা দেখতে দেখতে তারা তাই পথ চলছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য এতক্ষণ পর্যন্ত। ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।